এই যে এটাও বানিয়েছে কালকে 15ই আগস্ট, তার জন্য। এখানে রাখি বানানোর জন্য সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে নিয়েছে। ইয়ারবাডস, কালার, সুতা, হার্ড পেপার একটু সার্কেল করে নিয়েছে, তাড়াতাড়ি বানাতে পারে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সকালবেলা এই যে সোনুকে স্কুলে আগে পাঠিয়ে দিলাম, টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে, তারপর ঘরে এসে আমি এই যে আমার এনার্জি নিয়ে নিচ্ছি চা। সোনু পাপা জবে থেকে গেছে, তো চাটার আমার একটু অভ্যেস হয়ে গেছে, তাই চা বিস্কিট খেয়ে নিলাম। খেয়ে এই যে ঘরের কাজে লেগে পড়েছি। এই কচুর লতাটা এনেছিলাম, কিন্তু এটা কিছুতেই খাওয়া হচ্ছিল না, কারণ কচুর লতা বাছতে প্রচুর সময় লাগে, তো এটা আর হয়েই উঠছিল না। তো আজকে নিয়েই বসেছি, ভাবলাম আজকে অর্ধেক হলেও ছুলে বানাবো। তো এখানটায় কিছু কাঁঠালের বীজ ছিল, জানো তো, অনেক দিন হয়ে গেল খাবো খাবো করে খাওয়াই হয় না, নষ্টই হয়ে গেছে। ঢেলে দেখছি নষ্টই হয়ে গেছে, তো এটাকে ফেলে দিতে হবে। যাই হোক, আলু কেটে নিই, আলু টমেটো দিয়ে সয়াবিনের সবজি করব আর কচুর লতা ভাজা। তো এখানে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে। তো ওগুলো এমনি করে তো তেতো লাগবে, আর ওইটুকু শাক তো এমনি করে বানানোও যাবে না, তাই একটু একটু করে সবজির মধ্যে মিক্স করে দিয়ে দিই, ওতে করে খাওয়া হয়ে যায় ওর। তো এই তো হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম, একটু পাঁপড়ও ভেজে দিলাম, নাহলে খেতে পারবে না। তো এই যে সোনুর স্কুলে রাখি মেকিং কম্পিটিশন ছিল, তো এটা বানিয়েছে ইয়ারবাডস দিয়ে। এই রাখিটাও বানিয়েছে, এটা একটা ছিল, ঘর থেকেও নিয়ে গেছে, আসলো মাত্র, ওই জামা কাপড় পরে আছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, আর এই যে বিছানাটায় উঠে ও বসেছিল, টিভি দেখেছিল, তার জন্য বিছানাটা কিন্তু আবারও অগোছালো হয়ে গেছে। তো এবারে আরেকটু ভালো করে গুছিয়ে নেবো, ঝেড়ে টেড়ে ঘরটারগুলো ঠিকঠাক করে গুছিয়ে ঝাড়ু পোছা লাগাতে হবে। তো চলো, ঘরের কাজগুলো করতে করতে আমি কিছু কথা বলতে চাই। কালকে অর্পিতা দিদিভাই কিছু কথা আমাকে বলেছিল যে তুমি এটা করতে পারতে, ওটা করতে পারতে। তো দিদিভাই একদম ঠিকই বলেছে, কিন্তু কি বলো তো, আমি তো আমার এইটা প্রথম বাচ্চাকে মানুষ করছি, আর সব কিছুই প্রথম জানছি। কেবি স্কুলে প্রথম দিলাম, শুরু থেকে ও কেবিতে পড়তো না, কেবিতে দিয়েছি 1 2 3 4-এ উঠলো। এই 3 বছরে আমার এরকম ইনসিডেন্ট কখনোই হয়নি যে আমাকে স্কুল থেকে এমার্জেন্সি নিয়ে আসতে হবে, এরকম অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ে আসা যাবে। তাছাড়া আমার মাথায় ওটা আসেই নি, এই আইডিয়াটা যে স্কুলে যাই গিয়ে নিয়ে আসি। আমি ভাবছিলাম যে স্কুলে গেছে কি করব, এখন স্কুল থেকে না আসলে ওকে ছেড়েও কি করে যাই, এখানে কার ভরসায় রেখে যাব। কারণ নর্মাল অন্য দিন হলে তো যে কেউ ভাত খাইয়ে দেবে, কিন্তু এখন তো তা নয়, ওকে তো নিরামিষ, ধরো হলুদ ছাড়া রান্না করে খাওয়াতে হবে, তারপরে ধরো মাজা ঘষা একটু করে তারপরে রান্না করে খাওয়াতে হবে। কাউকে বললে সে তো না করতে পারতো না, কিন্তু আমার নিজেরই না কাউকে পরিশান করতে ইচ্ছে করে না। আর আমি গিয়ে কখন আসতে পারি না, কতক্ষণ লাগে জানি না আসতে, আর ছেলেটা ততক্ষণ না খেয়ে কতক্ষণ থাকবে এতক্ষণ ঘরে। আর যদি আসতে না পারি কোনো কারণে, রাত হয়ে গেল, তো তখন কি হবে? তাই ভাবলাম রাত হয় না কি হয়, ছেলেকে নিয়ে গেলেই কোনো চিন্তা থাকবে না আমার। অ্যাপ্লিকেশানটা লিখতে হতো, তারপরে ধরো একটা যাওয়া আসা একটা সময় আছে। এমনিতে বাইকে গেলে তো বেশিক্ষণ লাগে না, কিন্তু টোটো করে গেলে গিয়ে দাঁড়াও, সব টোটো যেতে চায় না, সঙ্গে সঙ্গে টোটো পাবো কি না, তারপর সেই টোটো ধরে যাও আসো। ঘরে কেউ না কেউ ছিল, আমি বললাম এক দিদিভাই এসেছিল। তো যাই হোক, ওইসব আমাকে না বারবার রিপিট করতে ইচ্ছে করে না, যদিও সে দিদিভাই দেখলেও ওরও খারাপ লাগবে যে আমি গেছি বলে এত সমস্যা। আসলে তো সমস্যা ও এসে করেনি, ও তো জানতো না বেচারি। আর আমি বলিও নি যে দিদি এরকম সমস্যা, যাও। তো আমি যখন বলিনি তখন ওনার কি দোষ বলো? আমি বললে নিশ্চয়ই উনি বুঝতেন, কিন্তু আমার না বলতে ইচ্ছে করে না এভাবে কাউকে। আমার ভিডিও দেওয়ার টাইম মানে চলে যেতে থাকে, তবু আমি কিছু বলি না। কেউ আসলে আমি এভাবে বলতেই পারি না কাউকে তুমি যাও, সত্যিই পারি না। আজকে এই জায়গায় যদি তোমরাও আসতে কেউ, তোমাদেরকেও আমি বলতে পারতাম। তবে হ্যাঁ, আমি সব কিছুই নতুন জানছি,
এটা সম্পর্কে আইডিয়া থাকতেই পারে, অসুবিধা হলে অ্যাপ্লিকেশন দিয়ে স্কুল বন্ধ করিয়ে নিয়ে আসা যাবে। শরীর খারাপ হলে যেরকম হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে নিয়ে আসা যায়, অ্যাপ্লিকেশন দিয়ে বা বলে টুলে নিয়ে আসা যাবে। কিন্তু পরীক্ষাটা যে দেওয়া যায়, পরীক্ষা মিস হয়ে গেলে শরীর খারাপ বা কোনো কারণে যদি দিতে না পারে পরে দেওয়া যায়, সেই কথাটা তো আমার প্রথম মানুষ আমার জানার কথা নয়, আমি জানতাম না আর কি। এটা আমাকে স্কুল থেকেও বলে দেয়নি যে এরকম কিন্তু হতে পারে, যদি অসুবিধা হয় পরীক্ষা দেওয়াতে পারবে, বা আমাকে অন্য কেউই এই কথাটা আমাকে যেচে পড়ে জানায়নি। তো যে কারণে আমি জানি না, তোমার কাছ থেকে আমি ফার্স্ট শুনেছিলাম যে এরকম করা যায়। ওই বাবার কিছু কাজের সময় মানে যখন পরীক্ষা দিচ্ছিলাম, দেওয়াচ্ছিলাম ওকে, তখন তুমি বলেছিলে ভিডিওতে যে পরীক্ষা এরকম করে পরবর্তীতে আবার কিন্তু দেওয়ানো যায়, আর্জেন্ট কোনো এমার্জেন্সি কোনো অসুবিধা থাকলে। তখন আমি জানতে পারি ব্যাপারটা। তো এখন আমার জানা আছে এই ব্যাপারটা, এই ব্যাপারে আর কোনো হবে না। যদি এরকম কখনো ঠাকুর না করুক এরকম কখনো এমার্জেন্সি আসে, তো অবশ্যই এখন জানা থাকলো যে পরীক্ষা এভাবে দেওয়া যাবে পরবর্তীতে। কিন্তু প্রথমবারই তো মানুষ আপনা থেকে জানে না, তাই না? কারো না কারো কাছে শুনে, যেমন তোমার কাছে অনেক কিছু শুনি, শিখি, জানি। যেহেতু তুমিও কেবি স্কুলে ছিলে, যার জন্য তুমি অনেক কিছু রুলস জানো, কিন্তু আমার কিন্তু এটা জানা ছিল না। আমি তোমার কাছেই শুনেই জেনেছি প্রথম। মানে পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না, তো তার জন্য অনেক বিপদে পড়ে যাই আমরা, বা সব কিছু আমাদের জানা থাকে না, তার জন্য বিপদে পড়ে যাই। চাইলেও অনেক সময় আমরা সময়ের সাথে চলতে পারি না, সময় স্পিডে চলে যায় আর আমরা থমকে থেকে যাই। যেমন ধরো সেদিনকে এমন একটা ঘটনা ঘটে গেল, পায়ের মধ্যেও এত উপর থেকে ঢাকনাটা, লিডটা, কাচের লিড, চারিদিকে স্টিলের বাউন্ডারি ছিল, এই লিড আমার পায়ে পড়ে এমন অবস্থা, আমি মানে এক পাও এগোতে পারছিলাম না। কোনো রকমে ফ্রিজটার কাছে এসে বসে পড়েছি, সব কটাকে চিপে ধরে বসে গেছি, কারণ এত ব্যথা হচ্ছিল। কিন্তু ফ্রিজটা একটু যে ঝুঁকে, ফ্রিজ থেকে ঝুঁকা না, আমাকে তো উপরে মানে দাঁড়াতে হবে আর কি, দাঁড়িয়ে ফ্রিজ থেকে আমাকে আইসগুলো বের করতে হতো। অতটুকু ক্ষমতা আমার ওই মুহূর্তে হচ্ছিল না। ছেলেকে ডাক দিলাম, ও আসলো, তো তারপরে ও আমাকে আইসগুলো বের করে দিল। এতটাই ব্যথা হচ্ছিল যে আমি তখন কোনো কিছুই করতে পারছিলাম না, এদিকে সময় তো ছুটছে। তো এভাবেই তারপরে ধরো বাড়ি থেকে স্ট্যান্ড অবধি হেঁটেই গেছি, টোটো পাইনি, টোটোই ফাঁকা। কখনো কখনো এমন হয় যে আর্জেন্টের সময় আবার হচ্ছে এমার্জেন্সির সময় পাওয়া যায় না, টোটো নেই। যেটাই দেখছি যে স্পিডে চলে যাচ্ছে, বলছে না, এরকম বলছে। অনেকেই অন্য উদ্দেশ্যে যায়, ভাড়া নিয়ে যায়, তো যেতে চায় না। তো আমি পাচ্ছিলাম না, তারপর মোড় অবধি আমাকে হেঁটে যেতে হলো। 10 মিনিট মতো মোড় অবধি হেঁটেই যেতে লেগেছে। মানে এভাবেই প্রত্যেকটা জায়গাতে সময় লাগে। তারপরে গিয়ে ধরো সঙ্গে সঙ্গে গাড়ি পাইনি, যাওয়ার পর আবার ধরো ওখান থেকে দিদিবাড়ি ফার্স্টে পড়ে, আমার দিদিবাড়ি, তারপরে আমার শ্বশুরবাড়ি। তো সেই ক্ষেত্রে আমাকে দিদিবাড়ি ফার্স্টে পড়ে ঠিকই, দিদিবাড়ি থেকে আবার ওইদিকে একটু ভিতরে ঢুকতে হয়, বাড়ি অবধি একটু যেতে হয়, সেখানে একটু সময় লেগেছে। এই আর কি, এভাবেই সময় লেগেছে। আর আমার দিদি, কে যেন বললো যে আমার দিদি স্কুল থেকে নিয়ে আসতে পারতো। আমার দিদি তো ওই আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূর না, আমার দিদির বাড়ি যেতেও 1 ঘন্টা লাগে। তো সেখানে আমার দিদি কী করে এখানে আসবে? তো আমার দিদির বাড়ি পড়ে হচ্ছে মাঝে, শ্বশুরবাড়ি যাওয়ার আগে, তারপরে আমার শ্বশুরবাড়ি। তো এই জন্যই আমি শ্বশুরবাড়ির দিকে কোনো কাজে গেলেই অনেক সময় তাড়াহুড়োর মধ্যে দৌড়দৌড়ি করতে হয় জন্য ছেলেকে ওখানে ঢুকিয়ে দিয়ে কাজে মানে কাজ করতে যাই। ধরো ব্যাংকের কাজ করব, অনেকটা সময় লাগবে, দিদি বাড়িতে ঢুকিয়ে দিয়ে যাই। কারণ ওখানে আমার শ্বশুরবাড়িতেও মানে সব কিছু একদম হাঁড়ি কড়াই সব কিছু ঠিকঠাক আছে, রান্নাবান্নার সমস্ত জিনিস আছে, চাল ডাল সবজি তেল লবণ লঙ্কা সব কিছু যে রেডি করা আছে এরকম তো নয়। তাই ওখানে গেলে পরে মানে অসুবিধা হবে আর কি, ফট করে একবেলা কিছু রান্না করে খেতে গেলে। তো যে জন্য আমি দিদি বাড়িতেই ঢুকিয়ে দিই। দিদিও বলে যে ওকে এখানে রেখেই যা, সুবিধা হয়। তো তার জন্য ওকে ওখানে নিশ্চিন্তে রেখে আমি যেতে পারি। মেন কথা হচ্ছে একটা ভরসা, যে মাসি আছে তো, ও দিদিরা আছে তো, একটা ভরসা, যে জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ওখানে ঢুকিয়ে দিয়ে যাই। তো সেদিনকেও যেহেতু রাত হয়েছে, ও বেচারা সারাদিন মনে করো না খেয়েছিল, ভাত খেতে পারেনি, উনান জ্বালাতে পারছিলাম না। আর ওর স্কুল থেকে আস্তে আস্তে 3টে বেজে যায়, ঘরে আসতে আসতে। এক্স্যাক্ট টাইম কিন্তু আমি কখনোই বলি না, আজ পর্যন্ত বলিনি, কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে 2টায় ছুটি হয়, 1টায় ছুটি হয়। হ্যাঁ, তো সেই হিসেবে 2:10-এ ছুটি হয় ঠিকই। এখন আমাকে পরিস্থিতি দেখো এমন বাধ্য করছে আমাকে এক্স্যাক্ট টাইমগুলো বলতে। এইগুলো আমি কিন্তু কখনোই কোনোদিনও আমি ব্লগে শেয়ার করিনি। যাই হোক, কিছু কিছু পরিস্থিতি বলতে বাধ্য করে। 2:10-এ ছুটি হয়, বাড়ি আসতে আসতে ওর 3টা বেজে যায়।
তো 3টা বাজার পর ওদিকে 4টা 5টা 6টা বাজতে কতক্ষণ লাগে বলো? এই কাজগুলো সমস্ত কিছু, ছেলেকে একটু দইয়ের ঘোল বানিয়ে দিয়েছি, ও স্নান রেডি করানো, ব্যাগ একটু প্যাকিং করা, তারপরে জার্নি করা, 2টা ঘন্টা দেখতে দেখতেই চলে যায়। কিছু করার নেই, পরিস্থিতি সবসময় আমাদের অনুকূলে থাকে না, বললাম যে, যার জন্য অনেক সমস্যায় পড়তে হয় আমরা। এবারে খবরটা তো আমি পেয়েছি স্কুলে যাওয়ার পর, যদি আগেই জানতাম তো অবশ্যই স্কুলটা বন্ধ করেই চলে যেতাম। তো অ্যাবাকাসে আমি সেদিনকে দেইনি, ও স্কুলে গেছিলো। আর স্কুল তো জানোই, কেবি স্কুল কত সকাল সকালই চলে যায়, সেই পরিস্থিতি হয় না আর কি। তো যাই হোক, কী করা যাবে, আমি ভাবলাম আমি তো ধরে নিয়েছি যে আমি হয়তো আর যেটুকুই দেখতে পারবো না, কিন্তু বাকি যারা আছে, যাদের মনোবল ভেঙে পড়েছে, তাদেরকে গিয়ে একটু সাপোর্ট করতে পারি, তাদের মানসিক দিক দিয়ে তাদের পাশে একটু দাঁড়াতে পারি, এতটুকু তো করতেই পারি। যে গেছে সে তো গেছে, তার জন্য আমি প্রে করছি ওনার আত্মার শান্তি কামনা হোক, কিন্তু যারা আছে তাদের জন্য আমি একটু মানসিক সান্ত্বনা দিতে পারি, একটু পাশে দাঁড়াতে পারি, আমি এই উদ্দেশ্য নিয়েই কিন্তু গেছিলাম। সেই সকালবেলা ওনার খবরটা পেয়েছি 11:30টার দিকে, তো তখন থেকে নিশ্চয়ই সন্ধ্যা অবধি ওনাকে রাখা হবে না ঘরে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমি দেখতে পারবো না। তবে আমার উদ্দেশ্য এটাই ছিল যে যারা বাকিরা আছে শোকাতুর অবস্থায়, তাদের পাশে একটু গিয়ে দাঁড়ানো। দেখো, আমার মনে হয় অবশ্যই আমার গিয়ে একবার লাস্টে দেখা উচিত ছিল, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছিল উনি বেঁচে থাকতে ওনার সঙ্গে একটু দেখা করা, ওনার পাশে দাঁড়ানো, যেটা আমি করেছি বা আমার হাজব্যান্ড দুজনেই আমরা করেছি। তো যাই হোক, আর বেশি কিছু এই ব্যাপারে আমি বলতে চাই না, যে বোঝার এমনি করেই বুঝে গেছে বা বোঝে। যেমন দ্য ওয়ার্ল্ড যে মাসিমা আছেন ওই চ্যানেলের, উনি কিন্তু বেশ সুন্দর বুঝেছেন আমাকে, একদম ঠিকঠাক সুন্দর করে বলেছেন যে আমরা বলতে তো পারি, কিন্তু ওই জায়গায় ওই পরিস্থিতিতে যে থাকে সেই একমাত্র বলতে পারবে যে ও কোন পরিস্থিতির উপর দিয়ে গেছে। চাইলেও সবসময় সব কিছু করতে পারে না মানুষ। তো সুন্দর করে উনি কিন্তু বুঝেছেন, সুন্দর করে বললেন, আমার ভীষণ ভালো লেগেছে, একদম মনের কথাগুলোই উনি বলেছেন। আমি চেয়েছিলাম কিন্তু হয়নি, পরিস্থিতি আমার অনুকূলে ছিল না। আমার কর্তব্য যতটুকু ছিল যে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি করেছি। এখন আমি যদি বাড়িতে থাকতাম, নিশ্চয়ই আমি ফট করে 1 সেকেন্ডে 1 মিনিটে দৌড়ে যেতে পারতাম, কিন্তু আমি যেহেতু দূরে আছি, এটা তো আর আজকে বাড়িতে একটা ঘটনা ঘটে গেল তারপরে আমি বাইরে চলে এসেছি, দূরে চলে এসেছি, এটা তো নয়। আমি আগাগোড়াই আজকে 3 বছর থেকে এখানে বাইরে আছি। তো এখন ওই হিসেবেই তো আমাকে চলতে হবে, আমি তো ওই হিসেবেই চলতে পারবো, মানে দূরে যেহেতু আছি সেই হিসেবেই আমি চলি। যে পাশে থাকবে সে আগে ছুটে যেতে পারবে, আমি যদি পাশে থাকতাম আমি আগে ছুটে যেতে পারতাম। এখন আমি দূরে থাকি, আমার সেরকমই হবে, যেতে লেট হবে, এটা খুব স্বাভাবিক। তো বড় বৌমা যেতে পারেনি, হ্যাঁ, সেই লেট হয়ে গেছে। দূরে যেহেতু থাকি লেট হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? এই দিনের ব্যাপার নিয়ে আর বলতে একদমই আমার ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, তাও বাধ্য হলাম বলতে। অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে, যার জন্য। কিন্তু যারা বুঝবে তারা বুঝবে, যারা না বোঝার তাদের কিন্তু হাজার বোঝালেও বুঝবে না, আমি জানি সেটা। আমি শুধু ভগবানের উপর বিশ্বাস করি। আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে হয়তো ভালো হতে পারবো না, ঠিক। হয়তো আমি ইউটিউবের এই ভার্চুয়াল জগতে আমি সবার প্রিয় নাও হয়ে উঠতে পারি, সেটা আমাকে মেনে নিতে হবে, কারণ এক জীবনে সবার প্রিয় তো হওয়া যায় না। কিন্তু হ্যাঁ, ভগবানের কাছে আমরা কতটা প্রিয়, ভগবানের কতটা প্রিয় বাচ্চা আমরা, সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। যে ওনার চোখে আমরা কি, ওনার কাছে ক্লিয়ার আছি তো, আমার কাছে এটাই ম্যাটার করে। সবটা আমি তার জন্য আমি ওনার উপরে ছেড়ে দেই, উনি সবটা দেখছেন। ভগবানটা তো কারো একার নয়, সবার, আমার আপনার সবার। তো উনি সবটাই দেখেন, সবটাই বিচার করেন। যাই হোক, চলো আমরা চলে আসলাম ছেলেকে নিয়ে অ্যাবাকাসে। আর তারপর এখানে দেখো, ওই যে আমার ফ্রেন্ডই বলতে পারো, এতদিন দিদি বলতাম, তো ফ্রেন্ডই বলতে পারো, আমার ফ্রেন্ডের মতোই মিশি। তো একখানে বসে কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম, ও আবার পপকর্ন নিয়ে এসেছে। তো কি করব, 2 ঘন্টা তো কাটাতেই হবে, নাহলে বাড়ি আসা আর যাওয়া হবে, তাতেই টাইম শেষ হয়ে যাবে। তো সেই জন্য ওখানে বসে থাকি। আর ওখানে বসে যে একটু এডিটিং করব তা হয় না, কারণ এদিকে কেউ না কেউ গান বাজায়, হ্যাঁ, আর যদি ক্লাসের ওখানে থাকি সেখানেও কেউ না কেউ গল্প করে, গল্পগুজবের আওয়াজ। আর এখানেও যেখানে বসি সেখানেও কেউ না কেউ ধরো গল্পগুজব করে, ওদের সামনে ভয়েস দেওয়া একটা কীরকম হয়ে যায়, মানে নিজেরও কীরকম একটা লাগে। আর আমার পাশে যারা থাকে, দিদি, ফ্রেন্ড, ওখানে বসে তো কিছু না কিছু গল্প করব, ওরাও করবে, তাই না? সেখানে যদি আমি এডিটিং নিয়ে বসে যাই, নিশ্চয়ই ওদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো
তো তার জন্য ভাবি যে এখানে বরং শ্যুটটাই করি একটুখানি, আর এমনিই থাকি বসে, বাকি কাজ ঘরে গিয়েই করব, এই আর কি। তাই এখানটায় আমি এডিটিং করি না। আজকে দেখো এখানে আবার ফুটবল খেলা হচ্ছে, তো এই যে ওরা দুজন খুব মজা করছে দেখে। তো এটাই আর কি বলার ছিল। দেখো মানুষ মাত্রই ভুল হয়, আমরা ইচ্ছে করে হয়তো ভুল করি না, কিন্তু আমাদের অজান্তেই ভুল হয়ে যায়। কিন্তু ভুল করা আর গর্হিত অপরাধ করা দুটো কিন্তু আলাদা। আমি জ্ঞানত কোনো অপরাধ কোনোদিন আমি করিনি, করবও না, এটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। ভুল হয়তো নিজের অজান্তেই কিছু না কিছু হয়েই যায় কখনো, না কারো পাতেরটা কেড়ে খাই, না কারো পাকা ধানে মই দিই, না তো কারোটা মেরে খাই, না কাউকে ঠকিয়েছি, না কাউকে মিথ্যা কথা বলেছি, না কারো ক্ষতি করার চেষ্টা করেছি। নিজের মতো নিজের দুনিয়াতে একটু ভালো থাকার চেষ্টা করি, কারণ জীবনে দুঃখ তো দেখো বহুত পেয়েছি। ভুলভাল থেকেই আমরা শিখি, জানি, নতুন করে বাঁচতে শিখি। তোমরা আছো, তোমরা ভুল হলে বলবে, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। যেমন মাসিমা আছেন, অর্পিতা দিদিভাই, অপু দিদিভাই, যারা ভালোবাসে না, তারা শাসন করার অধিকারও রাখে, বোঝানোর ক্ষমতাও রাখে। আমার থেকে তো তোমরা অনেকটাই বড়, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবো, এটাই স্বাভাবিক। আমার শেখার ইচ্ছা আছে সারা জীবনেই শেখার জন্য। আমি শিখবো, জানবো তোমাদের কাছ থেকে। তোমরা ভুল হলে বল, আমি বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। আমিও মানুষ, হয়তোবা নিজের অজান্তেই কখনো না কখনো ভুল হয়ে যায়, কিন্তু আমি কোনো অপরাধ করি না কখনো, এটা আমার নিজের প্রতি বিশ্বাস।